সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। দ্য ডনের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাকিস্তানের সাথে ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এই গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত দিয়ে যারা ভারত এসেছেন তাদের সবাইকে ১ মের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। এছাড়া সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের আওতায় যেসব পাকিস্তানি ভারতে অবস্থান করছেন তাদের দেশ ছাড়তে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে। ভারতে পাকিস্তান হাই কমিশনের প্রতিরক্ষা কর্মীদের দেশ ছাড়ার জন্য ১ সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং হাই কমিশনগুলোতে কর্মী সংখ্যাও কমানো হবে। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ভারতের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই ঘটনা নিয়ে একটি বৈঠক করেছে। সে সময় সন্ত্রাসী হামলার আন্তঃসীমান্ত যোগসূত্র তুলে ধরা হয়। এই সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসের সমর্থন বন্ধ না করা পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে। সিন্ধু পানি চুক্তি হল পাকিস্তান ও ভারতের মধ্যে পানি ভাগাভাগির একটি চুক্তি। ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি সিন্ধু নদ অববাহিকার পানি দুই দেশের মধ্যে বণ্টন করে। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদন অনুযায়ী বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে অবস্থান করা পাকিস্তানি কূটনীতিক সাদ আহমেদ ওয়ারেজকে। একই দিনে ভারত নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা ও বিমান উপদেষ্টাকে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে। তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এএনআই সূত্রে জানা গেছে, ওই পাক কূটনীতিককে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে সেই অবাঞ্ছিত ঘোষণা সরকারি নির্দেশনামা হস্তান্তর করা হয়েছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের উপস্থিতি আর কাম্য নয়। তবে কাশ্মীরে হামলায় পাকিস্তানকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তিশগড়, মণিপুর এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ। দ্য ডন জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার বৈঠক ডেকেছে। পাকিস্তানের পক্ষ থেকে ভারত বিষয়ে পাল্টা সিদ্ধান্ত আসার কথা এই বৈঠকে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। কাশ্মীরের কুলগ্রামে ভারতীয় সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বুধবার সন্ধ্যায়। পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর অঞ্চল জুড়ে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় বাহিনী। এনডিটিভি বুধবার রাতে জানিয়েছে, পেহেলগামে ২৬ পর্যটককে হত্যার পর বুধবার সন্ধ্যায় কুলগ্রামে সেনা ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে লড়াই শুরু হয়। এ সময় ২ বিদ্রোহী ভারতে প্রবেশের চেষ্টার সময় সেনাদের গুলিতে নিহত হন। এরপর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়। তবে নিহতের পরিচয় সম্পর্কে ভারতীয় বাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়নি। এর আগে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামে একটি সশস্ত্র গোষ্ঠী ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়। ২০১৯ সালে এই সংগঠনটি প্রথম পরিচিতি পায়। হামলার পর টেলিগ্রামে এক বার্তায় কাশ্মীরে বহিরাগতদের স্থায়ীভাবে বসবাসের বিষয়ে আপত্তি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। বার্তায় বলা হয়, অবৈধভাবে কাশ্মীরে বসতি স্থাপনকারীদের উপর সহিংসতা চালানো হবে। হামলার দায় স্বীকার করে দেওয়া এক বিবৃতিতে রেজিস্ট্যান্স ফ্রন্ট আরও বলেছে, নিহতরা সাধারণ কোনো পর্যটক নয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ ও সংশ্লিষ্টতা ছিল। তারা ছিল গোপন সংস্থার সদস্য। পর্যটকের ছদ্মবেশে অনুসন্ধান চালানোর জন্য এখানে এসেছিল। ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ছিলেন ভারতীয় নৌবাহিনীর অফিসার। লেফটেন্যান্ট বিনয় নারওয়াল তার নববিবাহিত স্ত্রীকে নিয়ে হানিমুনে ছিলেন। আরও ছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা ত্যাগ হাইলাং ও গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার মানিশ রঞ্জন।
সমীর গুহ নামের ভারতীয় পরিসংখ্যান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও আছেন নিহতদের তালিকায়। বাকিরা কেউ ব্যবসায়ী, কেউ অন্য পেশার। 2019 সালে ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর TRF সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠিয়ে তার প্রতিবাদ করতে থাকে, যে কারণে এতদিন এই সংগঠনটি ভারতীয় কর্মকর্তাদের কাছে একটি ভার্চুয়াল ফ্রন্ট হিসেবে চিহ্নিত ছিল। এই প্রথম তারা কোনো সশস্ত্র হামলা চালালো। রেজিস্ট্যান্স ফ্রন্ট নামটিও ব্যতিক্রম, কারণ কাশ্মীরের সব সশস্ত্র সংগঠনই ইসলামিক নাম ব্যবহার করে। তবে অনেক ভারতীয় কর্মকর্তা মনে করেন এই সংগঠনটি পাকিস্তান ভিত্তিক লস্করে তাইয়েবার একটি শাখা। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে চলমান বাণিজ্য সংঘাত কমাতে আমদানিকৃত চীনা পণ্যের শুল্ক হ্রাসের পরিকল্পনা বিবেচনা করছে। বুধবার এক সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, চীনের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে শুল্ক কমানো হতে পারে এবং এটি একতরফাভাবে নেওয়া হবে না। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক হ্রাসের এই পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে চীনা পণ্যের ওপর প্রযোজ্য 145% শুল্ক কমিয়ে 50 থেকে 65% মধ্যে আনা হতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবরের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা গেছে। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স 500 সূচক মধ্য সকালে 3.3% বৃদ্ধি পেয়ে 2 সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গত মঙ্গলবার ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, চীনের সঙ্গে আমরা যে চুক্তি করব তাতে তাদের পণ্যের শুল্ক যথেষ্ট পরিমাণে কমবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তারা যদি চুক্তি না করে তাহলে আমরা নিজেরাই শর্ত ঠিক করে নেব। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রশাসন একটি স্তর ভিত্তিক শুল্ক কাঠামো বিবেচনা করছে। গত বছর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের চীন কমিটি যে প্রস্তাব দিয়েছিল তার সঙ্গে মিল রেখে এই কাঠামো তৈরি হতে পারে। সেই প্রস্তাবে বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয় এমন পণ্যের জন্য 35% শুল্ক এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট পণ্যের জন্য কমপক্ষে 100% শুল্ক ধার্য করা হবে। এই শুল্ক ধাপে ধাপে 5 বছরে বাস্তবায়নের প্রস্তাবও ছিল। জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছিল। এই সিদ্ধান্তের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা তীব্র হয়। বর্তমানে আলোচনার মাধ্যমে এই সংঘাত সমাধানের চেষ্টা চলছে। ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শোক বার্তা প্রকাশের পর তা মুছে দিয়েছে ইসরায়েল। তাদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা প্রদান করা না হলেও দেশটির একটি সংবাদপত্রের দাবি, গাজা যুদ্ধ নিয়ে প্রয়াত পোপের নীতিগত অবস্থানের সঙ্গে এই পদক্ষেপের সম্পর্ক রয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের অফিসিয়াল পেজ থেকে লেখা হয়, পোপ ফ্রান্সিস আপনার আত্মার শান্তি পাক। তার জীবনাদর্শ আমাদের জন্য এক আশীর্বাদ হয়ে থাকুক। অবশ্য শোক বার্তাটি কিছুক্ষণ পর মুছে ফেলা হয়। এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য নিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। পোপ একাধিকবার ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়েছেন দাবি করে ওই কর্মকর্তা বলেছেন, শোক বার্তাটি ভুলে প্রকাশ করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পেজটি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে। পোপের মৃত্যুতে শোক বার্তা প্রত্যাহার বিষয়ে যোগাযোগ করার হলে রয়টার্সের অনুরোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়নি। গত নভেম্বরে ফ্রান্সিস বলেছিলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় কোনো গণহত্যা সংঘটিত হচ্ছে কিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের তা খতিয়ে দেখা উচিত। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলকে নিয়ে সেবারই প্রথম স্পষ্ট সমালোচনা করেন তিনি। চলতি বছর জানুয়ারিতেও পোপ বলেন, গাজার মানবিক পরিস্থিতি লজ্জাজনক হয়ে উঠেছে। তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রোমের প্রধান রাব্বি বলেন, ফ্রান্সিস পক্ষপাতমূলক সমালোচনা করছেন। গাজায় গণহত্যার অভিযোগকে বরাবরই অস্বীকার করে ইসরায়েল দাবি করে আসছে, তাদের অভিযান কেবল হামাসের বিরুদ্ধে, বেসামরিকরা তাদের লক্ষ্যবস্তু নয়। যদিও নির্বিচার হামলায় 50,000-এর বেশি মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী দেশটি। মিশরের সারা জাগানো সংগঠন ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করল জর্ডান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আবদুল্লাহ হিলাল আল ফারা বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, মুসলিম ব্রাদারহুড সংগঠন এবং তাদের চেতনা প্রচার দুটি এখন জর্ডানে বেআইনি। মন্ত্রী বলেন, এই সংগঠনের যে কোনো কর্মকাণ্ড তা যেভাবেই হোক না কেন এখন থেকে সবই আইন লঙ্ঘনের শামিল।
তিনি আরও জানান, সংগঠনটির সব কার্যালয় ও স্থাপনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে এবং তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। মুসলিম ব্রাদারহুড 1928 সালে মিশরের কায়রোতে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন। সংগঠনটি বরাবরই দাবি করে আসছে যে তারা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাসী। তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্বৈরশাসিত সরকার তাদেরকে হুমকি হিসেবে দেখে। মিশরের প্রতিবেশী জর্ডানেও সংগঠনটি গত কয়েক বছর ধরে গোপনে ও নীরবে কাজ করে আসছিল। দেশটিতে তাদের অবস্থান গোপন থাকলেও গাজা যুদ্ধ নিয়ে তারা ইসরায়েলের সমালোচনা করেছে এবং ফিলিস্তিনিদের প্রতি আরব সংহতির আহ্বান জানিয়েছে। তারই জেরে জর্ডান সরকার জানায়, গত 15 এপ্রিল তারা মুসলিম ব্রাদারহুডের 16 জন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে রকেট ও ড্রোন ব্যবহার করে দেশের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করছিল বলে অভিযোগ আনা হয়েছে। সরকারের দাবি, তারা একটি রকেট হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে সরকার 2021 সাল থেকে তাদের ওপর নজর রাখছিল। তবে অভিযোগ অস্বীকার করে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মুসলিম ব্রাদারহুড জানায়, জর্ডানে আমাদের কার্যক্রম বরাবরই আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হয়ে আসছে। আরব বিশ্বের রাজতান্ত্রিক শাসকরা বরাবরই ইসলামপন্থী রাজনীতিকে নিজেদের সিংহাসনের জন্য হুমকি হিসেবে দেখেন। আরব বসন্তের পর তাদের এই ভীতি আরও বেড়েছে, যে কারণে অনেক দেশে গণতান্ত্রিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।